গত 23 নভেম্বর হাজির হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে গুমের মামলার লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেন এই সময়কার আলোচিত আইনজীবী জেডাই খান পান্না। প্রাথমিকভাবে তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল 1। হাসিনার আইনজীবী হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন মামলা থেকে নিজেকে প্রত্যাহারের কথা। বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান তিনি। আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না, যা হবার হবে দেখা যাবে। বুধবার পান্নার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ডেকে পাঠানো হয় তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী। এ সময় আদালত বলেন আসামি কোর্টে হাজির হবে না, তার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা করা হচ্ছে, যা কাম্য নয়। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলস অফ প্রসিডিউরে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, যখন কোনো ব্যক্তি কোনো ক্লায়েন্টের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন, আদালতের অনুমতি ব্যতিরেকে তিনি সেই মামলা পরিত্যাগ করতে পারবেন না বা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাতে পারবেন না। জনাব পান্না দায়িত্ব আদালত থেকে ওপেন কোর্টে নেয়ার পরে তিনি চিঠি লিখেছেন, যেটা আইনসম্মত হয়নি, এটা আদালত অবজারভেশন দিয়েছেন। তাকে সতর্ক করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা বলেছেন এটা তার বলা উচিত হয়নি, ভবিষ্যতে যাতে এটা না বলেন। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। এদিন আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে র্যাবের টিএফআই সেলে বিরোধী মতাদর্শের লোকদের গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করেছে প্রসিকিউশন। স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের শুনানির জন্য আগামী 14 ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 4টি কাউন্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা আনয়ন করেছি, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি। আসামি পক্ষ থেকে আজকে অনেকগুলো ডিসচার্জ আবেদন করা হয়েছিল, সেগুলো শুনানি তারা করেননি। তারা সময় চেয়েছেন তাদের প্রস্তুতির কথা বলে। আদালত তাদেরকে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। 14 ডিসেম্বর ওনাদের অংশটুকু আদালত শুনবেন। কিন্তু এর মধ্যে র্যাবের যে সমস্ত অফিসার এখানে আসামি হিসেবে আজকে হাজির আছেন, তাদের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল যে তাদেরকে যেন ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আদালত সেটা নামঞ্জুর করেছেন। আওয়ামী লীগের আমলে কিভাবে গুম নির্যাতন করা হতো সেই বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। স্টিলের মইয়ের মতো বেড সদৃশ্য এক ধরনের যন্ত্র, যেটার সাথে হাত পা বেঁধে ঘড়ির কাঁটার উল্টা দিকে যেভাবে ঘুরানো হয় সেরকম করে ঘুরানোর ব্যবস্থা ছিল। সেখানে চাবুক ছিল, যৌনাঙ্গে ইলেকট্রোকিউট করার মতো যন্ত্রপাতি ছিল, ওয়াটার বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল, দেয়ালে বিভৎস ছবি টানানো থাকতো, অর্থাৎ বন্দীদের অনেকের হাত পা কেটে সেগুলোকে ছবি তুলে সেই ছবিগুলো দেয়ালে টানানো থাকতো। একটা ছবি ছিল এরকম যে সেই একজন আসামির 2 চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, মুখের গালের মাংসগুলো খাবলে তুলে ফেলা হয়েছে, পেট কেটে ভুঁড়িগুলো বের করে ফেলা হয়েছে। এমন বিভৎস ছবি দেয়ালে টানিয়ে রাখা হতো। বন্দীদেরকে জিজ্ঞাসাবাদের সময় ছবির সামনে রেখে বলা হতো যে তোমরা যদি কথা না বলো তোমাদেরকে একই রকমের পরিণতির শিকার হতে হবে। সেখানে আমরা পেয়েছি ড্রিল মেশিন, চাবুক, ইলেকট্রিকিউট করার মতো এই সমস্ত যন্ত্র, প্রহার করার যন্ত্র। এই যে বিভৎস নারকীয় একটা ব্যবস্থা ছিল টিএফআই সেলে, সেই বর্ণনা আমাদের ফর্মাল চার্জে আমরা তুলে এনেছি। এবং সব কিছু দিয়ে এই আসামিদের বিরুদ্ধে যে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে শুধুমাত্র 14 জন বন্দীকে তারা বিভিন্ন সময়ে এখানে আটক রেখেছিলেন, যারা জীবিত অবস্থায় ফেরত এসেছেন তাদের ব্যাপারেই আমরা আজকে অভিযোগ এনেছি। এর বাইরে যত আসামিকে এখানে নেওয়া হয়েছে, যারা কখনো ফিরে আসেনি, যাদের লাশ পাওয়া যায়নি, কোনো হোয়ার অ্যাবাউটস নেই, তাদের ব্যাপারে পৃথক তদন্ত চলছে। এই ব্যাপারে রিপোর্ট আসলে সেই ব্যাপারে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। এ সময় দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় বলে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর। আমরা লক্ষ্য করেছি যে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আমরা আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। প্রসিকিউশনের পক্ষ থেকেও এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায়
তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন, যেগুলোকে ক্রাইম অফ দ্য ক্রাইমস বলা হয়, মানবতা বিরোধী অপরাধ বলা হয়, সেই অপরাধগুলো সংগঠন করেছেন। সুতরাং এই হাইপ তোলার চেষ্টা করা, যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। বলেছেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে অসম্ভব রকমের গুরুতর, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে, তারা বিচারের সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত ইনোসেন্ট বিবেচিত হবে, কিন্তু আসামি হিসাবে অন্যরা যে ধরনের প্রিভিলেজ ভোগ করে তার বাইরে নতুন কিছু তারা পাবেন না। 7 সেনা কর্মকর্তার আইনজীবী তাবারক হোসেন বলেন, তার আসামিরা নিঃশর্ত মুক্তি পাবেন। কেন আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স চাচ্ছি তাদেরকে, যাতে দে আর নট এক্সপোজ টু এন এনভায়রনমেন্ট, পরবর্তী যেটা একটা লিগ্যাল কমপ্লিকেশন বা প্রসিডিউরাল বা প্র্যাকটিসের কমপ্লিকেশন তৈরি করতে পারে, যে আফটার দে অ্যান্ড আই এম কনফিডেন্ট যে দেয়ার ইজ এ ফেয়ার চান্স যে তারা বেকসুর খালাস পাবে, তখন যেন তারা সেনাবাহিনীতে ফিরে যেতে কোনো সমস্যা না হয়, এই বক্তব্য আমি দিয়েছি। এদিকে জেডাই খান পান্না হাসিনার মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়, তার জায়গায় আবারও স্টেট ডিফেন্স হিসেবে এই মামলায় নিয়োগ পেয়েছেন আমির হোসেন। পলাতক আসামি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আরেকজন আইনজীবী আমির হোসেন সাহেবকে নিয়োগ করেছেন। কাজী পাপ্পু, বাংলা এডিশন, ঢাকা। থ্যাংক ইউ।